আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে নিপা ভাইরাস, এইচআইভি এন্ড ডেঙ্গু। আমি তোমাদের সাথে আজকে আছি সজল সাধু মেডিকেল কলেজ, ফাইনাল ইয়ার, আমার সেশন 2018-19। আজকে আমরা প্রফের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তিনটা টপিক নিয়ে পড়বো। এর মধ্যে এইচআইভি এবং ডেঙ্গু, এই দুইটা হচ্ছে প্রফের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমে পড়বো হচ্ছে আমরা মিক্সো ভাইরাস। তো মিক্সো ভাইরাসের পড়ার আগে আমাদের জানতে হবে যে মিক্সো মানে কি। মিক্সো মানে হচ্ছে কি যে মিউকাস। তাহলে মিক্সো ভাইরাস তাদেরকে বলবো যে সকল ভাইরাসের মিউকাসের প্রতি একটা স্পেশাল অ্যাফিনিটি থাকবে, তাদেরকে বলবো আমরা মিক্সো ভাইরাস। ঠিক আছে, তো অনেক সময় ভাইরাস হচ্ছে ডেফিনেশনটা জিজ্ঞাসা করে মিক্সো ভাইরাস বলতে তুমি কি বুঝো। তখন আমাদের আনসার হবে এরকম যে মিক্সো ভাইরাস আর এ গ্রুপ অফ ভাইরাস that bind to mucin receptors on the surface of RBC and causing agglutination of them। অর্থাৎ আরবিসি এর সারফেসে মিউসিন নামক একটা রিসেপ্টর থাকে। তো মিক্সো ভাইরাসের এই মিউসিনের সাথে যে অ্যাফিনিটিটা থাকে, এর কারণে যখন এই মিউসিন রিসেপ্টরের সাথে মিক্সো ভাইরাস গুলো বাইন্ড করে তখন আরবিসির অ্যাগ্লুটিনেশন হয়ে যায়। ঠিক আছে, এছাড়াও আমাদের যে রেসপিরেটরি যে বা যে কোনো ধরনের লাইনিং এপিথেলিয়ামে যে মিউকাসটা থাকে, এই মিক্সো ভাইরাস গুলো সেখানে গিয়ে বাইন্ড করতে পারে। ঠিক আছে, যে মিউকাসের প্রতি একটা স্পেশাল অ্যাফিনিটি থাকে। আচ্ছা, এরপরে আমরা জানবো যে মিক্সো ভাইরাস হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অর্থোমিক্সো ভাইরাস আর প্যারামিক্সো ভাইরাস। তো অর্থোমিক্সো ভাইরাসের মধ্যে পড়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। অর্থোমিক্সো ভাইরাস গ্রুপের মেম্বার হচ্ছে একটাই, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর প্যারামিক্সো ভাইরাস গ্রুপের মধ্যে অনেকগুলো ভাইরাস আছে। ঠিক আছে, তাহলে আমরা এই ভাইরাস সম্পর্কে একটু জানবো পরে। আচ্ছা, তো প্যারামিক্সো ভাইরাসের মধ্যে যে চারটা ভাইরাস আছে সেই চারটা ভাইরাসের নাম আমরা এইভাবে মনে রাখতে পারি। তো এখানে একটা নেমোনিক বসে দেখো যে প্যারামিক্সো ভাইরাস দিয়েই আমরা এটা মনে রাখতে পারি। তাহলে হচ্ছে পিতে হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর এ রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, আর হচ্ছে এম দিয়ে মনে রাখবো মিজেলস, আর হচ্ছে মাম, এটা মনে রাখবো। হ্যাঁ, এখন কোন ভাইরাস কি ডিজিজ করে এটা হচ্ছে আমাদের জানতে হবে। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা সেটা হচ্ছে কি করে, ক্রুপ করে, আর হচ্ছে কমন কোল্ড করে। যে ক্রুপ যেটা, সেটা এটা হবে হচ্ছে, এটা হবে চাইল্ড। ঠিক আছে, তাহলে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস চাইল্ডে যে ডিজিজ করে সেটার নাম হচ্ছে ক্রুপ বলতেছি আমরা। আর অ্যাডাল্টে যেটা করে সেটা হচ্ছে কমন কোল্ড। ঠিক আছে, তাহলে এই যে প্রুফ, যেটা প্রুফ জিনিসটা কি, তখন তোমাকে হচ্ছে বলতে হবে, টিচার যদি তোমাকে বলেছে প্রুফ বলতে গেলে তুমি কি বুঝো, তখন তুমি বলবে যে প্রুফ হচ্ছে অ্যাকিউট ল্যারিঙ্গো ট্রাকিও ব্রোঙ্কাইটিস, এটা হচ্ছে প্রুফ। ঠিক আছে, অ্যাকিউট ল্যারিঙ্গো ট্রাকিও ব্রোঙ্কাইটিস আর একটা নাম হচ্ছে প্রুফ। এখানে হচ্ছে একটা স্পেশাল ফিচার দেখা যাচ্ছে, যেটাকে বলে আমরা বার্কিং কফ বলি। হ্যাঁ, এই জিনিসটা হলে বাচ্চা যখন কাশি দিবে তখন সেটা অনেকটা মনে হবে যেন, যে কুকুর যেমন ঘেউ ঘেউ করলে যেমন শোনায়, বাচ্চার কাশিটা মনে হবে যেন ওইরকম শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে স্পেশাল একটা কাশি পাই সেটাকে কি বলতেছি আমরা, বার্কিং কফ বলতেছি। আচ্ছা, এরপর হচ্ছে রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাস। এই ভাইরাসটা কি ডিজিজ করে, এটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস করে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস করে। আমরা দেখলাম যে তারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের কাছে কাছে ইনভলভ করছিল ফ্ল্যারিংস, ট্রাকিয়া আর ব্রঙ্কাস। ব্রঙ্কাসের পরে যে পার্টটা সেটাকে কি বলি আমরা, ব্রঙ্কিওল বলি। তাহলে রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাসটা হচ্ছে সেই ব্রঙ্কিওলে ইনফ্লামেশন করবে, তো যে ডিজিজটা করবে সেটাকে বলতেছি আমরা ব্রঙ্কিওলাইটিস। আচ্ছা, এরপরে আমাদের দুইটা ভাইরাস আছে, মিজেলস, মাম্পস। সেই দুইটা নিয়ে আমরা পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখবো। আচ্ছা, এখন হচ্ছে অর্থনীতি ভাইরাসের যে প্রপার্টিস গুলো কি কি আছে। তাহলে প্রপার্টিস হচ্ছে কি, অর্থনীতি ভাইরাসটা কেমন হবে, এটা হচ্ছে লিনিয়ার একটা ভাইরাস থাকে, এবং এই ভাইরাসটা হচ্ছে সেগমেন্টেড ভাইরাস। এখানে কয়টা সেগমেন্ট থাকে, 8টা সেগমেন্ট থাকে। তো এটা অনেক সময় জিজ্ঞেস করে যে অর্থনীতি ভাইরাসটা সেগমেন্ট থাকে কয়টা, তাহলে আমরা মনে রাখবো যে অর্থ, অক্টো, এটা মনে রাখবো। হ্যাঁ, অক্টো মানে হচ্ছে 8। তাহলে অর্থনীতি ভাইরাসের সেগমেন্ট থাকে কয়টা, 8টা সেগমেন্ট থাকবে। এরপর আসলে যে অর্থনীতি ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এটা হচ্ছে আরএনএ ভাইরাস। আমরা জানি যে আরএনএ ভাইরাস হচ্ছে দুই রকমের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স। তো অর্থনীতি ভাইরাস হবে হচ্ছে নেগেটিভ সেন্স আরএনএ। হ্যাঁ, এখন তখন তুমি যখন বলবা যে নেগেটিভ সেন্স আরএনএ, তখন তোমাকে বলবে যে পজিটিভ সেন্স আরএনএ আর নেগেটিভ সেন্স আরএনএ বলতে তুমি কি বুঝো। ঠিক আছে, তো আমাদের আনসার হবে এরকম যে আমরা জানি যে ভাইরাসের আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। হ্যাঁ, তাহলে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলি আমরা ট্রান্সলেশন। হ্যাঁ, তো যেটা হচ্ছে পজিটিভ চার্জ আরএনএ, সেখানে আরএনএটাই, ভাইরাসের যে আরএনএটা সেটাই ডাইরেক্টলি এমআরএনএ হিসেবে কাজ করবে এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় ভাইরাসের প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, আর যেখানে হচ্ছে ভাইরাসের ভিতরে, যে সকল ভাইরাসের ভিতরে নেগেটিভ চার্জ আরএনএ থাকে, সেই সকল ভাইরাসের আরএনএটা ডাইরেক্টলি এমআরএনএ হিসেবে কাজ করতে পারে না। এদেরকে, এরা হচ্ছে কমপ্লিমেন্টারি টু দা এমআরএনএ হিসেবে কাজ করে। হ্যাঁ, তারপর তো
এই কমপ্লিমেন্টারি টু দ্য এমআরএনএ থেকে তারপর এমআরএনএ তে কনভার্ট হতে হয়, দেন সেই এমআরএনএ থেকে এরা প্রোটিন তৈরি করে। হ্যাঁ, ধরো নেগেটিভ সেন্স আরএনএ যে নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাসে যে আরএনএ থাকে সেটা হচ্ছে ডাইরেক্টলি এমআরএনএ হিসেবে কাজ করতে পারে না, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি টু দ্য এমআরএনএ হয়। ঠিক আছে, এটা কেমন? ধরো একটা এমআরএনএ হচ্ছে এমন, এমআরএনএ এর একটা ডিসক্রিপশন যদি এমন হয়, যদি এমন হয়, হ্যাঁ, AGUT যদি এমআরএনএ হয়, তাহলে এই নেগেটিভ সেন্স আরএনএ এর মধ্যে যে বেস সিকোয়েন্সটা থাকবে সেটা হবে এরকম, এই যে কমপ্লিমেন্টারি এর সাথে, এর সাথে আমরা জানি ইউ যাই, জি এর সাথে হচ্ছে সি, ইউ এর সাথে হচ্ছে এ, আর ই এর সাথে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে, হুম, হ্যাঁ, এরকম। ঠিক আছে, তাহলে এরকম থাকবে, একটা কমপ্লিমেন্টারি একটা বেস সিকোয়েন্স থাকবে এখানে। ঠিক আছে, একটা কমপ্লিমেন্টারি এখানে একটা বেস সিকোয়েন্স থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের যে নেগেটিভ চার্জ আরএনএ, সেখানে যে আরএনএ থাকে সেটা হচ্ছে ডাইরেক্টলি এমআরএনএ হিসেবে অ্যাক্ট করে প্রোটিন তৈরি করতে পারে না, সেটাকে আগে একটা এরকম একটা আরএনএ থাকে, সেই আরএনএ থেকে তারপর এই এমআরএনএ তে কনভার্ট হইতে হয়। ঠিক আছে, এর জন্য এখানে একটা এনজাইম থাকে, এই এনজাইমটাকে বলি হচ্ছে আমরা আরএনএ পলিমারেজ এনজাইম। ঠিক আছে, আরএনএ তৈরি করার যে এনজাইম সেটাকে, সেটা নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। তাহলে পজিটিভ চার্জ আরএনএ আর নেগেটিভ চার্জ আরএনএ এর মধ্যে পার্থক্য হচ্ছে কি? পার্থক্য হচ্ছে দুইটা। একটা জানতে হবে যে পজিটিভ চার্জ আরএনএ হচ্ছে ডাইরেক্টলি এমআরএনএ হিসেবে কাজ করতে পারে, আর নেগেটিভ চার্জ আরএনএ এটা হয় কমপ্লিমেন্টারি টু দ্য এমআরএনএ। এখানে সেই আরএনএটা আগে হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে এমআরএনএ তে কনভার্ট হবে, দেন সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করবে ট্রান্সলেশন প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা। এরপর আসুন যে এই যে অর্থনিক যে ভাইরাস গুলা, সেই ভাইরাসের যে রেপ্লিকেশন সেটা হচ্ছে কোথায়? নিউক্লিয়াসের ভিতরে রেপ্লিকেশন হবে। ঠিক আছে, রেপ্লিকেশন হবে নিউক্লিয়াসে, সাইটোপ্লাজমের না। এই ভাইরাস গুলো দেখতে কেমন হবে? ভাইরাস গুলোর যে ক্যাপসিড সেটা হবে হচ্ছে হেলিকাল ক্যাপসিড হবে। ঠিক আছে, অর্থাৎ প্যাচারো প্যাচানো ক্যাপসিড হবে। হ্যাঁ, আর এই ভাইরাস গুলো হচ্ছে এনভেলপ ভাইরাস, এবং এই ভাইরাসের যে সারফেস থাকে সেই সারফেস হচ্ছে দুই ধরনের প্রোটিন দেখা যায়, স্পেশাল প্রোটিন। সেই দুইটা প্রোটিনের নাম কি? একটা হচ্ছে হেমাগ্লুটিনিন আর একটা হচ্ছে নিউরামিন। ঠিক আছে, তাহলে আমাদের প্রপার্টিস গুলোর মধ্যে এটা জানতে হবে। হ্যাঁ, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, যে সেগমেন্টেড এবং হচ্ছে নেগেটিভ সেন্স আরএনএ থাকে, এই দুইটা আমাদের ধরা যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি আমরা অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ভিত্তি। এটা হচ্ছে আমরা রিটেন ভাইবা দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্টিজেনিক শিফট হচ্ছে, এখানে দেখো যে যেমন হচ্ছে একটা হোস্ট সেল যদি, আমাদের বডিতে একটা হোস্ট সেল যদি দুইটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ দিয়ে যদি ইনফেক্টেড হয়, তখন কি হবে? এই যে প্রথম ভাইরাস এবং দ্বিতীয় ভাইরাস, এই দুইটা ভাইরাসের যে জিন থাকে, আরএনএ থাকে, সেই দুইটা জিনের মধ্যে জেনেটিক রিঅ্যাসেসমেন্ট হবে। ঠিক আছে, জেনেটিক রিঅ্যাসেসমেন্ট হওয়ার পরে একটা নতুন একটা ভাইরাস তৈরি করবে। ঠিক আছে, তাহলে শুরুতে যে দুইটা ভাইরাস দিয়ে আমার সেলটা ইনফেক্টেড হয়েছিল, এখন যে নতুন ভাইরাসটা তৈরি হচ্ছে, সেই ভাইরাসটা হচ্ছে কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা ভাইরাস। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? মেজর অ্যান্টিজেনিক চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মেজর অ্যান্টিজেনিক চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমি প্রথমে যে ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছিলাম, এর ফলে হচ্ছে আমার এই ভাইরাসের এগেনস্টে যে আমার বডি অ্যান্টিবডি তৈরি করছিল, সেই অ্যান্টিবডিটা এখন নতুন যে ভাইরাস, সেই ভাইরাসের এগেনস্টে কাজ করতে পারবে না। অর্থাৎ কি হচ্ছে? এখানে অ্যান্টিজেনিক শিফট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টিজেনিক শিফট। তাহলে অ্যান্টিজেনিক শিফট হতে গেলে শর্ত হচ্ছে আমাদের হোস্ট সেলকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দুইটা সাবটাইপ দিয়ে ইনফেক্টেড হতে হবে। হ্যাঁ, ইউজুয়ালি হচ্ছে যদি একটা আমাদের সেল যদি একটা হিউম্যান স্পেসিফিক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অথবা যদি এনিম্যাল যদি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে যদি ইনফেক্টেড হয়, তখন হচ্ছে এরকম অ্যান্টিজেনিক শিফট দেখা যায়। ঠিক আছে, আর অ্যান্টিজেনিক শিফট হচ্ছে কি, যখন একটা সেল একটা মাত্র ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হবে, তখন এই ভাইরাসটা যখন সেলের ভিতরে ঢুকে যখন রেপ্লিকেশন করে, তখন সেই রেপ্লিকেশনের একটা স্টেজে দেখা যাবে যে একটা মিউটেশন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? একটা পয়েন্ট মিউটেশন হবে। মিউটেশনের কারণে এর অ্যান্টিজেনিসিটিটা কিছুটা চেঞ্জ হবে, এই জন্য এটাকে বলা হয়, এখানে বলা হয় যে মাইনর অ্যান্টিজেনিক চেঞ্জ হয়। আর অ্যান্টিজেনিক শিফট থেকে হচ্ছে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে এখানে বলি আমরা মেজর অ্যান্টিজেনিক চেঞ্জ, আর অ্যান্টিজেনিক শিফট হচ্ছে মাইনর অ্যান্টিজেনিক চেঞ্জ হয়। এখানে একটা হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাবটাইপ দিয়ে ইনফেক্টেড হয়। তাহলে এটা হচ্ছে আমাদের জেনেটিক অ্যান্টিজেনিক শিফট আর হচ্ছে অ্যান্টিজেনিক শিফট। এবং একটা ভাইরাসে জিজ্ঞাসা করবে যে এক কথায় জিজ্ঞাসা করবে যে অ্যান্টিজেনিক শিফটের মেকানিজম কি, তুমি বলবে হচ্ছে জেনেটিক রিঅ্যাসেসমেন্ট, এটা আমাদের বলতে হবে। হ্যাঁ, জেনেটিক রিঅ্যাসেসমেন্ট হয় অ্যান্টিজেনিক শিফটে। আর অ্যান্টিজেনিক শিফটে আমরা জানলাম যে এটা এখানে কি হচ্ছে? একটা মিউটেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কি হচ্ছে? একটা পয়েন্ট মিউটেশন হয়। তাহলে এটার মেকানিজম হচ্ছে কি? পয়েন্ট মিউটেশন হবে।
তো এই যে অ্যান্টিজেনিসিটি গুলো চেঞ্জ হয়, সেটা চেঞ্জ হচ্ছে কোথায়? হেমাগ্লুটিনিন এবং নিউরোঅ্যামিনেজের যে রিসেপ্টর গুলো থাকে এইখানে হচ্ছে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হচ্ছে কয়টা টাইপ আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি আর ইনফ্লুয়েঞ্জা সি। ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস যেটা, সেটা হচ্ছে আহ প্যান্ডেমিক করতে পারে। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস কি করতে পারে? প্যান্ডেমিক করতে পারে। ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস হচ্ছে হিউম্যান স্পেসিফিক ভাইরাস। ভাইরাস এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে কোন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে হিউম্যান স্পেসিফিক, তাহলে ইনফ্লুয়েঞ্জা বি হচ্ছে কি করতেছে? এপিডেমিক করে, হ্যাঁ। আর ইনফ্লুয়েঞ্জা সি কি করতেছে? ইনফ্লুয়েঞ্জা সি যেটা করতেছে সেটা হচ্ছে কি, এটা হলো মাইল্ড রেসপিরেটরি ইলনেস করে। হ্যাঁ, এটা এপিডেমিক প্যান্ডেমিক কোনোটাই করে না। এটা এখানে কোনো ধরনের অ্যান্টিজেনিক শিফট হয় না বা ড্রিফট হয় না, ঠিক আছে, এখানে কোনো অ্যান্টিজেনিক চেঞ্জ হয় না। যে কারণে এটা খুব বড় ধরনের ডিজিজ করতে পারে না, জাস্ট আমাদের সামান্য সর্দি কাশি করে থাকে। হ্যাঁ, মাইল্ড রেসপিরেটরি ইলনেস করতে পারে এটা, ঠিক আছে। আর ইনফ্লুয়েঞ্জা এ কি ডিজিজ করে এটা আমরা জানবো, এটা প্যান্ডেমিক করতে পারে। ইনফ্লুয়েঞ্জা বি হচ্ছে হিউম্যান স্পেসিফিক, এটা শুধুমাত্র হিউম্যানে পাওয়া যাবে। আর এটা হচ্ছে এপিডেমিক করতে পারে। আচ্ছা, এরপরে আসি আমরা যে হোয়াই ক্যান ইনফ্লুয়েঞ্জা এ কজ প্যান্ডেমিক। আমরা দেখলাম যে তিনটা সাবটাইপের মধ্যে ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাস হচ্ছে প্যান্ডেমিক করতে পারে। তাহলে কেন ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাসটা প্যান্ডেমিক করতে পারে? এর কারণ হচ্ছে, কারণ ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাসের ভিতরে অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফট এখানে দুইটাই হচ্ছে, ঠিক আছে। যার ফলে এই যে ভাইরাসটা, যে শুরুতে যে ভাইরাস দিয়ে আমরা ইনফেক্টেড হচ্ছি, কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভাইরাস এটা প্রোডাকশন করতেছে। যার ফলে আমাদের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, সেই অ্যান্টিবডিটা এই নতুন ভাইরাসের এগেনস্টে কাজ করতে পারতেছে না, ঠিক আছে। ফলে হচ্ছে এই ভাইরাসটা হচ্ছে র্যাপিডলি স্প্রেড করবে। যেহেতু ইমিউনিটি নাই, তাহলে কি হবে, এটা র্যাপিডলি স্প্রেড করবে এবং প্যান্ডেমিকের মতো কন্ডিশন এটা তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে প্যান্ডেমিক কিভাবে করতেছে এটা? কারণ এখানে বোথ অ্যান্টিজেনিক শিফট এন্ড ড্রিফট হয়। ফলে কমপ্লিট একটা ডিফারেন্ট অ্যান্টিজেন আমাদের বডিতে প্রডিউস হচ্ছে, যার এগেনস্টে আমাদের বডিতে কোনো ইমিউনিটি নাই। এবং আমাদের যে শুরুতে যে ভাইরাস গুলো ছিল তার এগেনস্টে যে এক্সিস্টিং ইমিউনিটি ছিল, সেই ইমিউনিটি এই নতুন ভাইরাসের জন্য কাজ করতে পারবে না। এই কারণে এটা প্যান্ডেমিক করতে পারে। এখন হচ্ছে যে হোয়াই ডাজ অ্যান্টিজেন শিফট নট ওয়াকার ইন ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, ঠিক আছে। তো আমরা দেখলাম কিন্তু এই ভাইরাসটা অ্যান্টিজেনিক শিফট এবং ড্রিফট দুটাই হচ্ছে, কিন্তু ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসে শুধুমাত্র অ্যান্টিজেনিক ড্রিফট হয়, এখানে অ্যান্টিজেনিক শিফট হয় না। কেন ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসের অ্যান্টিজেনিক শিফট হয় না? এর কারণ হচ্ছে আমরা দেখলাম যে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস হচ্ছে হিউম্যান স্পেসিফিক ভাইরাস। অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা বি দিয়ে শুধুমাত্র হিউম্যানকে এটা ইনফেক্টেড করতে পারবে। অর্থাৎ এই যে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, সেটার কোনো এনিমাল সাবটাইপ নাই, ঠিক আছে। আমরা দেখলাম যে অ্যান্টিজেনিক শিফট হয় তখন যখন একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আর দুইটা সাবটাইপ দিয়ে, ইউজুয়ালি হচ্ছে একটা হিউম্যান সাবটাইপ আর একটা যদি অ্যানিমাল সাবটাইপ দিয়ে ইনফেক্টেড হয়, তখন হচ্ছে সেখানে জেনেটিক রিঅ্যাসেসমেন্টের মাধ্যমে অ্যান্টিজেনিক শিফট হয়ে যায়। কিন্তু এই যে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসের তো কোনো অ্যানিমাল সাবটাইপ নাই, এটা তো হিউম্যান স্পেসিফিক। এই কারণে এখানে ওই জেনেটিক রিঅ্যাসেসমেন্টটা হয় না। এখানে জাস্ট একটা পয়েন্ট মিউটেশন হতে পারে। এর ফলে এখানে অ্যান্টিজেনিক ড্রিফট হয়, কিন্তু অ্যান্টিজেনিক শিফট এখানে হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইরাসে জিজ্ঞেস করে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মোড অফ ট্রান্সমিশন কি। তাহলে এটা আমরা কি বলবো, এটা যেহেতু আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনফেক্ট করতেছে, এই জন্য এটার মোড অফ ট্রান্সমিশন হচ্ছে কি রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে এটা ট্রান্সমিশন হবে। আচ্ছা, তো আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্যাথোজেনেসিস জানা লাগবে না। এটা হচ্ছে প্যাথোজেনেসিস কখনো ভাইরাসে ধরে না এবং এটা রিটেনে কখনো আসতে দেখা যায় না। তাহলে আমাদের প্যাথোজেনেসিস থেকে একটা লাইন মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কোন সেলকে ইনফেক্টেড করে। এটা হচ্ছে সেলস অফ দ্য আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখানে যে সেলগুলো থাকে, এখানে যে রেসপিরেটরি যে লাইনিং এপিথেলিয়াম থাকে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সেখানে যে মিউকাস ব্যারিয়ার থাকে রেসপিরেটরি লাইনিং এপিথেলিয়ামে, সেই মিউকাস ব্যারিয়ারের প্রতি এর একটা অ্যাফিনিটি আছে, সেটা আমরা আগে দেখলাম। এটা দিয়ে কি করে, সেই মিউকাস ব্যারিয়ারকে ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে। যখনই মিউকাস ব্যারিয়ার ডিস্ট্রয় হয়ে যায়, তখন হচ্ছে ভাইরাস গুলা এপিথেলিয়াল সেলের ভিতরে ঢুকে যায় এবং মাল্টিপ্লিকেশন করে এপিথেলিয়াল সেলটাও ডিস্ট্রয় করে ফেলে, ঠিক আছে। এইভাবে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে এটা অ্যাটাক করতেছে। এখন হচ্ছে আমরা ল্যাব ডায়াগনোসিস কিভাবে করবো। আমরা হচ্ছে ন্যাজাল এবং থ্রোট সোয়াব নিব স্পেসিমেন হিসেবে, এবং আমাদের সেরোলজিতে হচ্ছে আমরা এই ভাইরাসের যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই দুটো আমরা ডিটেক্ট করতে পারি। এবং এই ভাইরাসের যে আরএনএ থাকে, সেই আরএনএ টা আমরা যদি পিসিআর করি, তাহলে আমরা ভাইরাল আরএনএ টা দেখতে পারি, ঠিক আছে। তখন হচ্ছে আমরা কনফার্ম করতে পারি, ঠিক আছে। তাহলে এটা ডায়াগনোস, এটা ল্যাব ডায়াগনোসিস আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে আমরা একটু শিখে নেব। এখন হচ্ছে ট্রিটমেন্ট কি দিব আমরা। ট্রিটমেন্ট হচ্ছে দিব আমরা অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগ দিব। অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগ গুলোর নাম আমাদের জানতে হবে। তাহলে কি কি আছে? অ্যামান্টাডিন, রিমান্টাডিন, জানামিদির আছে, ওসেলটামিভির। এই চারটা হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগ, হ্যাঁ। তাহলে অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগ
নাম জানতে হবে আমাদের। এর ভিতরে দেখো যে অ্যামানটাডিন যে ড্রাগটা সেটাকে হচ্ছে আমরা রেড কালার দিয়ে মার্ক করবো। এই অ্যামানটাডিন ড্রাগ এর একটা অন্য একটা রোল আছে। এটা হচ্ছে আমার ফার্মাকোলজি ভাইয়াটা আমাকে বলছিল যে অ্যান্টি ইনফ্লুয়েঞ্জার ড্রাগগুলোর নাম বলো, তো আমি নামগুলো বললাম, বলার পর আমাকে বলতেছে এর ভিতরে একটা ড্রাগ আছে যেটা হচ্ছে সিএনএস এ একটা ডিজিজে আমরা ইউজ করি, সেই ড্রাগটার নাম বলো আর কোন ডিজিজে ইউজ করা সেটা সেটা হচ্ছে বলো, ঠিক আছে? তাহলে অ্যামানটাডিন যে ড্রাগটা সেটা হচ্ছে আমরা পার্কিনসন্স যে ডিজিজ সেখানে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি, হ্যাঁ। অ্যামানটাডিন পার্কিনসন্স ডিজিজে কি করে এটা? এটা হচ্ছে ডোপামিনের কনসেন্ট্রেশনটাকে বাড়ায়, ঠিক আছে? এটা হচ্ছে সেখান থেকে ডোপামিন রিলিজটাকে এনহ্যান্স করে। ফলে হচ্ছে এটা পার্কিনসনের জন্য ইউজ করা যেতে পারে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা জানবো। এরপর আমরা বলবো যে হ্যাঁ, এমআর ভুল লেখা হচ্ছে এটা না। হ্যাঁ, এখানে জানবো শুধু ডেন্ট্রোফিল আমাদের সেটা হচ্ছে মিজলস ভাইরাস। মিজলস ভাইরাস আমরা দেখলাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে হেমাগুইটিনিন এবং নিউরামিনিডেস দুই ধরনের হেমাগ্লুটিনিন থাকে, এখানে কোনো নিউরামিডেস থাকে না, এটা একটু জানতে হবে, হ্যাঁ। আচ্ছা, মিজেস ভাইরাসের যে রিজার্ভার কি হিউম্যান রেসপিরেটরি ট্র্যাক্টকে এটা ইনফেক্ট করে, ট্রান্সমিশন হচ্ছে রেসপিরেটরি রুট এবং রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ট্রান্সমিশন হবে। এটার প্যাথোজেনেসিস থেকে জানতে হবে হচ্ছে মিজেস ভাইরাস কি তৈরি করতে পারে, জায়ান্ট সেল ফর্মেশন করতে পারে, হ্যাঁ, সেল সেল ফিশনে মিজেস ভাইরাস জায়ান্ট সেল ফর্মেশন করতে পারে। আচ্ছা, এখন হচ্ছে যে মিজেসের ক্লিনিক্যাল ফিচার হচ্ছে আমাদের জিজ্ঞেস করে। তাহলে হচ্ছে নিজস্ব ক্লিনিক্যাল ফিচার্স থেকে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে থ্রি সিটা মনে রাখবো, হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে। তাহলে থ্রি সিটা কি হচ্ছে? কাফ, পরাইজা আর হচ্ছে কনজাংটিভাইটিস, হ্যাঁ, কাফ, পরাইজা আর হচ্ছে কনজাংটিভাইটিস। পরাইজা মানে হচ্ছে রানিং নোজ, হ্যাঁ। এছাড়াও এখানে দেখা যায় যে কপ্লিক স্পট দেখা যায়, কপ্লিক স্পট দেখা যায়, কপ্লিক স্পট দেখা যায়। এবং কপ্লিক স্পট আসার একদিন পরে হচ্ছে আমরা কি পাই, ম্যাকিউলো প্যাকিউলার র্যাশ পাই, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই কয়েকটা জিনিস মনে রাখবো, পাঁচটা পয়েন্ট হচ্ছে আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে কাপ পরে যে কনজেক্টিভাইটিস যেটাকে 3C দিয়ে মনে রাখতে পারি, আর হচ্ছে কপ্লিক স্পট, আর হচ্ছে ম্যাকুলো প্যাপিউলার গ্ল্যান্ড, হ্যাঁ, প্রথমে হচ্ছে এবং এখানে যে মিডলস হচ্ছে এবং সাথে হচ্ছে ফিভার থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে মনে রাখতে, হ্যাঁ। তো আমি এটা মনে রাখতাম হচ্ছে 4C দিয়ে মনে রাখতাম, কাপ পরে যে কনজেক্টিভাইটিস আর একটা সি হচ্ছে কপ্লিক স্পট, এটা হচ্ছে মনে রাখতে হয়, হ্যাঁ। আর কপ্লিক স্পট আসার একদিন পরে আসবে হচ্ছে পুরো বডিতে আমাদের র্যাশ হবে, এবং এই র্যাশটা প্রথমে শুরু হয় কোন জায়গা থেকে? এটা প্রথমে শুরু হচ্ছে কানের পিছন থেকে শুরু হয়, ঠিক আছে? প্রথম হচ্ছে তাহলে এটা ইয়াস ডাউন থেকে আমাদের পুরো বডিতে যাবে, ঠিক আছে? পুরো বডিতে ছড়াবে, তাহলে শুরু হচ্ছে আমাদের বিহাইন্ড দা এয়ার, দেন হচ্ছে আমাদের পুরো বডিতে এটা সেন্ট্রিফিউগালি এটা এক্সটেন্ড করবে আমাদের বডি, ঠিক আছে? আচ্ছা, এখন আছে আমরা নিজের ডায়াগনোসিস কিভাবে করবো, সেরোলজির মাধ্যমে এটা আমরা ডায়াগনোসিস করবো। আমরা ডায়াগনোসিস করবো সেরোলজির মাধ্যমে এবং ট্রিটমেন্ট দেবো সাপোর্টিভ ট্রিটমেন্ট দেবো। আচ্ছা, আর নিজের জন্য আমরা যে ভ্যাকসিনটা দেই সেটা হচ্ছে কি এমএমআর ভ্যাকসিন দেই, হ্যাঁ। তখন তোমাকে জিজ্ঞেস করবো যে এই যে এমএমআর ভ্যাকসিনটা দেই, এই ভ্যাকসিনটা হচ্ছে আমরা এটা হচ্ছে কখন দেই, ঠিক আছে? তাহলে এটা আমরা বলবো যে এমএমআর ভ্যাকসিন হচ্ছে আমরা আফটার কমপ্লিশন অফ 9 মান্থস এন্ড আফটার কমপ্লিশন অফ 15 মান্থ, এটা হচ্ছে আমরা ফর্মেটে পড়ে আসছিলাম। তো যখন তুমি এটা বলবা তখন তুমি এটা জিজ্ঞেস করবে যে 9 মাসের আগে কেন আমরা দিচ্ছি না। এর কারণ হচ্ছে বাচ্চা প্রথম 6 মাস তার মায়ের বডি থেকে যে অ্যান্টিবডি গুলো আসে সেই অ্যান্টিবডি দিয়ে বাচ্চা প্রোটেক্টেড থাকে, কখনো কখনো 9 মাস পর্যন্ত প্রোটেক্টেড থাকতে পারে, ঠিক আছে? এখন আমরা এমএমআর ভ্যাকসিন হিসেবে যে ভ্যাকসিনটা দিচ্ছি সেটা হচ্ছে কি লাইভ ভ্যাকসিন, সেটা হচ্ছে একটা লাইভ ভ্যাকসিন। তো যখন আমরা এটা 9 মাসের আগে দিব, তখন কি হবে যে বাচ্চার বডিতে, মায়ের বডি থেকে যে অ্যান্টিবডি গুলো আসছে এটা তো লাইভ ভ্যাকসিন, তাই না? তখন কি হবে, ওই অ্যান্টিবডি গুলো এসে এটাকে নিউট্রালাইজ করে দিবে। ফলে হচ্ছে আমাদের বডিতে আর অ্যান্টিবডি প্রোডাকশন হবে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা 9 মাস পরে দিই, ঠিক আছে, যাতে আমাদের অ্যান্টিবডি এসে আমাদের এই লাইভ ভ্যাকসিনটাকে নিউট্রালাইজ না করতে পারে। আচ্ছা, এখন মিডলস এর কমপ্লিকেশন কি করতে পারে? আমরা দেখলাম যে মিডলস হচ্ছে কি করে, জায়ান্ট সেল ফর্মেশন করে। তাহলে একটা কমপ্লিকেশন হচ্ছে যে জায়ান্ট সেল নিউমোনিয়া করতে পারে, এটা যখন লাং প্যারেনকাইমাকে যখন ইনভলভ করে ফেলবে জায়ান্ট সেল গুলো, তখন হচ্ছে জায়ান্ট সেল নিউমোনিয়া হবে। এরপর হচ্ছে কি হতে পারে যে মিডলস এর কারণে আমরা দেখলাম যে রেসপিরেটরি সিস্টেমের যে এপিথেলিয়াল ব্যারিয়ারটা, মিউকাস ব্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়া এসে ওই জায়গায় কলোনাইজ করবে,
এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। এছাড়া হচ্ছে দুইটা খুবই ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, একটা হচ্ছে এনকেফালাইটিস আর হচ্ছে সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস। এটা পরে সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস, এটা হচ্ছে একটা লেট কমপ্লিকেশন, ঠিক আছে। এটা হচ্ছে 7 থেকে 10 বছর পরে এটা হয়ে থাকে। তো কেউ যদি হচ্ছে কমপ্লিকেশনে যদি সবগুলা পয়েন্ট বলে, যদি এইটা যদি কেউ না বলে তাহলে হচ্ছে টিচাররা বলতে থাকবেন, আর আর এরকম জিজ্ঞেস করতে থাকবে, ঠিক আছে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে এইটা আমাদের জানতেই হবে, হ্যাঁ, সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যারেনকেফালাইটিস। এছাড়া হচ্ছে এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে কি হতে পারে, ব্যাকটেরিয়াল অটাইটিস মিডিয়া হতে পারে, এবং ইনফিউজ স্টিল বার্থ, যদি মা যদি প্রেগনেন্সির সময় যদি মিসেলস ভাইরাস দিয়ে যদি ইনফেক্টেড হয়, সেক্ষেত্রে দেখা যায় যে স্টিল বার্থ হওয়ার একটা চান্স বেড়ে যায়। এরপরে আছে আমরা যে কপ্লিক্স স্পট করলাম, সেই কপ্লিক্স স্পট জিনিসটা ছিল কি? কপ্লিক্স স্পট হচ্ছে যে আমরা এটা কোথায় পাবো, এটা এটা পাবো হচ্ছে আমরা বাক্কাল মিউকোজাতে পাবো। এবং এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে একটা রেডিশ একটা প্যাকিউল, যেটা সেন্টারে হচ্ছে এরকম সেন্ট্রাল ডট থাকে, হোয়াইট সেন্ট্রাল ডট থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা রেড রিলেশন, যেটা সেন্টারে একটা হোয়াইট ডট থাকবে। যেটা কোথায় থাকবে, বাক্কাল মিউকোজা থাকবে, বাক্কাল মিউকোজা থাকবে। এবং এটা কোথায় দেখবো আমরা, অপোজিট টু দা আপার ফার্স্ট এন্ড সেকেন্ড মোলার টুথ, ঠিক আছে। তো আপার ফার্স্ট এন্ড সেকেন্ড মোলার টুথের যে অপোজিটে, সেখানে হচ্ছে এটা থাকবে। এবং এই কপ্লিক স্পটকে আমরা বলতেছি প্যাথোনমিকুলেশন অফ মিজলস, ঠিক আছে। তাহলে এটা আমাদের জানতে হবে, ভাইরাস জিজ্ঞেস করবো যে প্যাথোনমিকুলেশন অফ মিজলস কি, তখন আমাদের বলতে হবে যে কপ্লিক স্পট। আচ্ছা, এখন আসি আমরা মামস ভাইরাস সম্পর্কে আলোচনা করবো। মামস ভাইরাস থেকে খুব বেশি কিছু করার দরকার নয়, এটা থেকে আমরা করবো যে এটাও নেগেটিভ সেন্স একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, হেলিক্যাল এনভেলপ। এখানে হচ্ছে হেমোগ্লুবিনের নিউরন দুইটাই থাকে এখানে। আচ্ছা, এটা রিজার্ভের হিউম্যান স্পেসিফিক ড্রাগ, রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে এটা হচ্ছে। এটা থেকে জানতে হবে হচ্ছে মাম্পস ভাইরাস কাকে অ্যাটাক করে, এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডকে অ্যাটাক করবে, ঠিক আছে। যার ফলে হচ্ছে আমাদের প্যারোটাইটিস হবে, ঠিক আছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, মাম্পস ভাইরাস কোন গ্ল্যান্ডকে ইনফেক্ট করতেছে, প্যারোটিড গ্ল্যান্ডকে ইনফেক্ট করতেছে। এবং আমরা এখানে কিছু ক্লিনিক্যাল ফিচার্স পাবো, ফিভার তো থাকবে, তারপর হচ্ছে হেডেক, ম্যালাইস, মাইলজিয়া, এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে। কিছু জেনারেল ফিচার্স থাকবে এখানে, হ্যাঁ। এবং কি হবে, যে প্যারোটিড গ্ল্যান্ডটা এনলার্জ থাকবে। তো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে বাইলেটারাল প্যারোটিড গ্ল্যান্ড ইনফ্লামেশন হয়, ফলে বাইলেটারাল প্যারোটাইটিস হচ্ছে। এছাড়া আমাদের মাংসের কমপ্লিকেশন জানতে হবে, তাহলে কমপ্লিকেশন আমরা জানবো হচ্ছে কি কি, প্যানক্রিয়াটাইটিস, অর্থাইটিস, মেনিনজাইটিস, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি কি কমপ্লিকেশন হচ্ছে, মিজেলস, সরি, মামস হচ্ছে, প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, মেনিনজাইটিস হচ্ছে, অর্থাইটিস হচ্ছে, এছাড়াও কার্ডাইটিস হয়, আর্থ্রাইটিস হয়, বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি কন্ডিশন এখানে দেখা যায়। তো ডায়াগনোসিস আমরা কিভাবে করবো, ডায়াগনোসিস করবো হচ্ছে সেরোলজির মাধ্যমে। এখানে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেকশন করবো, এলাইসা করতে পারি, এটা করতে পারি। এবং ট্রিটমেন্ট দিব হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব। এবং এইটার ভ্যাকসিন হচ্ছে এমএমআর ভ্যাকসিন, যেখানে আমরা মিজলস, মাম্পস এবং রুবেলা তিনটা ভাইরাসের এগেইনস্টে আমরা এখানে ভ্যাকসিন দিচ্ছি, ঠিক আছে। তাহলে মাম্পস থেকে আমাদের খুব বেশি কিছু করা নাই, এতটুকু করলেই না। এখন আসি আমরা অর্থোমিক্সো ভাইরাস এবং প্যারামিক্সো ভাইরাসের ডিফারেন্স আলোচনা পরীক্ষা আছে, তাহলে আমাদের এই ছকটা একটু মনে রাখতে হবে। তাহলে সব থেকে আমরা কি দেখবো, যে ভাইরাস হচ্ছে অর্থোমিক্সো ভাইরাসের মধ্যে কারা থাকবে, ইনফ্লুয়েঞ্জা এ বি সি। আর প্যারামিক্সো ভাইরাসের মধ্যে দেখলাম আমরা 4টা ভাইরাস থাকবে, ঠিক আছে। অর্থোমিক্সো ভাইরাস হচ্ছে কি থাকে, সেগমেন্টেড থাকে, এখানে কয়টা সেগমেন্ট থাকবে, 8টা থাকবে, ঠিক আছে। আর প্যারামিক্সো ভাইরাস গুলো তো সেগমেন্টেড থাকে না, নন সেগমেন্টেড হয়। আচ্ছা, দুই ধরনের ভাইরাসের মধ্যে আমরা আরএনএ পলিমারেজ পেয়ে থাকি, ঠিক আছে। যেহেতু এরা নেগেটিভ সেন্স আরএনএ ক্যারি করে, এই জন্য এখানে আমরা আরএনএ পলিমারেজ এনজাইমটা পাবো। এখন আসো, দুইটা ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে ক্যাপসিড হচ্ছে হেলিকাল এবং এনভেলপ থাকবে। আচ্ছা, অর্থোমিক্সো ভাইরাস যেটা, সেটা হচ্ছে স্মলার হয়, এবং প্যারামিক্সো ভাইরাস হচ্ছে এটা কেমন, এটা হচ্ছে লার্জ হচ্ছে। অর্থোমিক্সো ভাইরাসের ক্ষেত্রে হিমাগ্লুটিনিন এবং নিউরোঅ্যামিনিন, এই দুইটা থাকবে হচ্ছে ডিফারেন্ট স্পাইকে থাকবে, একই স্পাইকে থাকবে না। কিন্তু যেটা হচ্ছে প্যারামিক্সো ভাইরাস, সেখানে হচ্ছে দুইটা প্রোটিন হচ্ছে একই স্পাইকে থাকবে, বুঝেছো? তাহলে অর্থোমিক্সো ভাইরাস হচ্ছে ছোট হয়, কিন্তু এটা হলো হিমোগ্লোবিন এবং ইউরেনিয়াম থাকে ডিফারেন্ট স্পাইকে, ঠিক আছে। কারণ ভাইরাস যেহেতু বড়, যেন এখানে একই, এখানে হচ্ছে একই স্পাইকে থাকবে হিমোগ্লোবিন এবং ইউরেনিয়াম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে জায়ান্ট সেল ফর্মেশন হচ্ছে অর্থোমিক্সো ভাইরাস জায়ান্ট সেল ফর্মেশন করে না। আর প্যারামিক্সো ভাইরাসের মধ্যে দেখলাম আমরা যে মিজলস, সে কি করতেছে, জায়ান্ট সেল ফর্মেশন করতেছিল। তাহলে প্যারামিক্সো ভাইরাস গুলো জায়ান্ট সেল ফর্মেশন করতে পারে, অর্থোমিক্সো ভাইরাস গুলো জায়ান্ট সেল ফর্মেশন করতে পারে না। তাহলে এই ছক থেকে যদি আমাদের ডিফারেন্স আসে, তাহলে এই ছক থেকে যে 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 ডিফারেন্স পয়েন্ট আছে যেগুলা, সেইগুলা হচ্ছে আমরা দিয়ে ডিফারেন্সটা লিখে ফেলবো, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে আমরা
হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা থেকে আমরা কি করব, যে এইচআইভি ভিরিয়ন কন্টেইনস, এটা এই ভাইরাসটা কেমন, এই ভাইরাস হচ্ছে এনভেলপ ভাইরাস। ভাইরাসটা হচ্ছে ভাইরাসটা কেমন, রেট্রো ভাইরাস, ভাইরাসটা হচ্ছে রেট্রো ভাইরাস। আচ্ছা, রেট্রো ভাইরাস আমাদের বডিটার কি আছে, হেপাটাইটিস বি ভাইরাস, এটা হচ্ছে একটা রেট্রো ভাইরাস। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা থাকে, আরএনএ কটা থাকবে এখানে, এই যে একটা আরএনএ, এই একটা আরএনএ, দুইটা আরএনএ থাকবে এখানে, এবং এটা হচ্ছে কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডাবল আরএনএ থাকবে এখানে। এবং এখানে আমরা জানি এই সাইডে কি থাকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, যে কারণে এই ভাইরাসটাকে আমরা বলতেছি রেট্রো ভাইরাস বলতেছি। এছাড়াও এখানে আরো দুইটা এনজাইম থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রেজ আর একটা প্রোটিন, ঠিক আছে। এখন আমাদের এই যে স্ট্রাকচারটা আমরা দেখতেছি, এই ফিগারটা আমাদের রিটার্নে আসে, তাহলে এই ফিগারটা আমাদের আঁকানো শিখতে হবে, হ্যাঁ। এখন আসতে হবে যে আমাদের এখানে কিছু প্রোটিন আছে, সেই প্রোটিন গুলো আমরা একটু চিনবো, হ্যাঁ। তো দেখো যে এখানে যে বাইরে একদম গোল যে যেটা দেখা যাচ্ছে, সেটাকে বলতে আমরা GP120 প্রোটিন বলি, GP120, হ্যাঁ। 120, এখানে জিরো আছে, এটা দেখতে জিরোর মতো, ঠিক আছে, 120। তার নিচে যেটা দেখা যাচ্ছে লম্বা একটা পজিশন, সেটা হচ্ছে কি GP41। হ্যাঁ, এটা এখানে দেখো ওয়ান হচ্ছে লম্বা, এটা হচ্ছে ওয়ান এর মতো, হ্যাঁ। তাহলে এটা আমরা মনে রাখবো তাহলে, হ্যাঁ, এটা হচ্ছে GP41, আর এটা হচ্ছে গোল, এটা হলো 120, ঠিক আছে। তাহলে এখানে দুইটা প্রোটিন থাকে। ভিতরের দিকে যে ক্যাপসিডটা, এটা হচ্ছে ভাইরাসের ক্যাপসিড। এই ক্যাপসিডে থাকবে হচ্ছে P24 প্রোটিন, তাহলে ক্যাপসিড প্রোটিনের নাম কি, P24 প্রোটিন। এছাড়াও ভিতরে হচ্ছে খুবই ছোট ছোট কিছু প্রোটিন থাকে, P7 P9, এগুলো হচ্ছে কোর প্রোটিন, এগুলো হচ্ছে কি কোর প্রোটিন, এগুলো হচ্ছে ভিতরের দিকে থাকে। এছাড়াও আমরা দেখলাম যে আমাদের যে এনজাইম থাকবে, এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকবে, ইন্টিগ্রেজ এনজাইম থাকবে, এবং প্রোটিয়েজ এনজাইম থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এইচআইভি ভাইরাসের স্ট্রাকচারটা আমাদের জানতে হবে ভালোভাবে। এখন হচ্ছে এই যে সবটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাইভাতে যদি তোমার এইচআইভি স্টাফ পড়ে, তাহলে তোমাকে এখান থেকে কোশ্চেন করবে না, এমন কেউ থাকবে না, এখান থেকে মাস্ট কোশ্চেন। তাহলে এটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচারাল জিন কি কি আছে, গ্যাক পল ইন, এই তিনটা হচ্ছে কি স্ট্রাকচারাল জিন। এই স্ট্রাকচারাল জিনের মধ্যে আবার কিছু ভাগ আছে। গ্যাগের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে P24, P7 P9, আর P17, যে প্রোটিন গুলো আমরা দেখে আসলাম। তাহলে আমরা অলরেডি জেনে গেছি যে P24 হচ্ছে ক্যাপসিড প্রোটিন, ঠিক আছে। ক্যাপসিড প্রোটিন আমরা জানি যে ক্যাপসিড প্রোটিন গুলো দিয়ে আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, হ্যাঁ। তো এই সাইডে যখন আমরা ডায়াগনোসিস করবো, তখন দেখা যাবে যে P24 অ্যান্টিজেন ডিটেকশন যদি আমরা করতে পারি, তাহলে আমরা এইচআইভি ডায়াগনোসিস করতে পারবো, হ্যাঁ। তাহলে P24 দিয়ে আমরা কি করতেছি, এটা হচ্ছে ক্যাপসিড প্রোটিন, এবং এটা দিয়ে আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, হ্যাঁ। আচ্ছা, P7 P9 থাকে হচ্ছে ভিতরের দিকে, এটা হচ্ছে কি কোরোনিউক্লিক অ্যাসিড প্রোটিন। আর P17 যেটা, সেটা থাকে হচ্ছে ম্যাট্রিক্সে থাকে, এবং এটা হচ্ছে ম্যাট্রিক্স প্রোটিন। আচ্ছা, কলের ভিতরে থাকবে হচ্ছে তিনটা এনজাইম। কলের ভিতরে যে তিনটা এনজাইম থাকে, এদেরকে আমরা হচ্ছে মনে রাখতে পারি হচ্ছে রেস্ট ইন পিস দিয়ে মনে রাখবো, হ্যাঁ। পল হচ্ছে একজনের নাম, ওনাকে আমরা বলতেছি যে রেস্ট ইন পিস পল, ঠিক আছে। তাহলে এর ভিতরে আর দিয়ে মনে রাখবো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, আই দিয়ে মনে রাখবো ইন্টিগ্রেজ, আর টি দিয়ে মনে রাখবো প্রোটিন, ঠিক আছে। এখন এই তিনটা এনজাইমের কাজও আমাদের জানতে হবে। তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ তো আমরা জানি, এটা কি করতেছে, আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট করতেছে। ইন্টিগ্রেজ এনজাইম কি করে, যে যে আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট হলো, সেই ভাইরাল ডিএনএটাকে আমাদের যে হোস্ট সেলের ডিএনএ থাকে সেটার সাথে ইন্টিগ্রেশন করে এটা। আর প্রোটিয়েজ হচ্ছে এটা কি করে, প্রোটিয়েজ হচ্ছে প্রোটিনকে ভেঙে ফেলে, হ্যাঁ। তো আমরা যখন দেখবো যে ভাইরাসের যে মাল্টিপ্লিকেশন যখন হয়, তখন আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, এবং সেই প্রোটিন এবং ভাইরাসের আরএনএ মিলে ভাইরাসের এই যে যার অ্যাসেম্বলি হয়, হওয়ার পরে নতুন ভাইরাস তৈরি করে, হ্যাঁ। তো এখন এই অ্যাসেম্বলি হওয়ার সময় যদি কোনো অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়, তখন সেই প্রোটিয়েজ এনজাইম কি করবে, সেই অ্যাবনর্মাল প্রোটিনটাকে ভেঙে ফেলবে, ঠিক আছে। ফলে আমাদের যে নতুন ভাইরাস তৈরি হবে, সেটা একটা কমপ্লিট ভাইরাস হবে, কোনো ডিফেক্টিভ ভাইরাস হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে তো এন্ড এর মধ্যে কি, এন্ড হচ্ছে GP120 এবং GP41, এটা হচ্ছে এনভেলপে থাকে, এই জন্য এদেরকে বলতেছি আমরা এন বলতেছি। GP120 আর GP41, GP41 দিয়ে আমরা রাখবো 41 ফিউশন, ঠিক আছে। 41 কি করে, ফিউশন করে। আর GP120 মনে রাখবো হচ্ছে এটা কি করে, বাইন্ড করে। 120 কি করতেছে, আমাদের যে ভাইরাস থেকে যে হেল্পার টি সেলকে যখন অ্যাটাক করে, তখন হেল্পার টি সেলে যে CD4 রিসেপ্টর থাকে, সেটার সাথে বাইন্ড করতে, বাইন্ড করে হচ্ছে GP120, ঠিক আছে। এবং GP41 কি করতেছে, বাইন্ড হয়ে গেল, বাইন্ড হয়ে যাওয়ার পরে এটা হোস্টেলের সাথে একটা ফিউশন হয়ে যায়, ঠিক আছে। সেখানে সাবজেক্ট হচ্ছে GP41। তাহলে এই যে সবটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সব, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারাল জিনিস তিন ধরনের, গ্যাট পল এন, এবং তাদের মধ্যে আবার কি কি থাকে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে, এবং তাদের ফাংশনটা জানতে হবে। এখন হচ্ছে আমাদের
কিছু থাকে, আগের গুলো দেখলাম আমরা স্ট্রাকচারাল জিন, এখন শুধু রেগুলেটরি কিছু জিন থাকে। তাহলে রেগুলেটরি জিন গুলো কেমন থাকে? রেগুলেটরি জিন গুলো জাস্ট আমরা নাম জানি, হ্যাঁ। তাহলে রেগুলেটরি জিন থেকে আমাদের ভাইরাসে জিজ্ঞেস করে যে কোন রেগুলেটরি জিনটা রেপ্লিকেশনের জন্য লাগে, হ্যাঁ। তাহলে রেপ্লিকেশনের জন্য রিকোয়ার্ড হচ্ছে ট্যাগ এবং রেপ, বাকিগুলো হচ্ছে রেপ্লিকেশনের জন্য লাগে না। ঠিক আছে, তবে ট্যাগ এবং রেপ এই দুইটা হচ্ছে রেপ্লিকেশনের জন্য লাগে, বাকিগুলো লাগে না। ঠিক আছে, এখন আসুন যে এইচআইভি যে ভাইরাস সেটা টাইপ, এইচআইভি ভাইরাস দুই ধরনের হয়, হচ্ছে এইচআইভি 1 এবং এইচআইভি 2। এইচআইভি 1 যেটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডে হচ্ছে এইচআইভি 1 পাওয়া যায়। কিন্তু এইচআইভি 2 যেটা সেটা হচ্ছে ওয়েস্ট আফ্রিকাতে পাওয়া যায়, ওয়েস্ট আফ্রিকা, নাইজেরিয়া এই দেশগুলোতে হচ্ছে আমরা এইচআইভি 2 পাই, হ্যাঁ। আর এইচআইভি 1 হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায়। এখন হচ্ছে এইচআইভি যে মোড অফ ট্রান্সমিশন, এটা হচ্ছে আমাদের রিটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এইচআইভি এর মোড অফ ট্রান্সমিশনটা কেমন হবে? এটার মোড অফ ট্রান্সমিশন হচ্ছে যে মোস্ট কমনলি হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে হয়। এটা হচ্ছে প্যারেন্টাল ট্রান্সমিশনের মাধ্যমে হতে পারে। যদি হচ্ছে কেউ যদি ব্লাড প্রোডাক্ট নিয়ে থাকে, সেই ব্লাডের মধ্যে যদি এইচআইভি ভাইরাস থাকে তাহলে ইনফেকশন হতে পারে। অথবা হচ্ছে নিডেলটা যেটা হচ্ছে কন্টামিনেটেড নিডেলের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের বডিতে আসতে পারে। আর একটা হচ্ছে কি ভার্টিক্যাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে মায়ের বডি থেকে বাচ্চার বডিতে আসতে পারে। এখানে হচ্ছে তিনটা হতে পারে, একটা হচ্ছে জন্মের আগে, অর্থাৎ বাচ্চা যখন ইউটেরাসের ভিতরে ছিল তখন হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল, অর্থাৎ প্লাসেন্টা দিয়ে হচ্ছে বাচ্চার বডিতে আসতে পারে, এটাকে বলা হয় বিফোর বার্থ। আর ডিউরিং বার্থ কি হচ্ছে, যখন হচ্ছে ডেলিভারি হয় তখন হচ্ছে কিছু ব্লিডিং হয়, সেই রক্তের মাধ্যমে যদি মায়ের বডি থেকে বাচ্চার বডিতে যদি এইচআইভি ভাইরাসটা চলে আসে, এটাকে বলতেছি আমরা ডিউরিং বার্থ। আর আফটার বার্থ হচ্ছে ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে যদি মিল্কের মাধ্যমে বাচ্চার বডিতে ভাইরাসটা চলে আসে, সেটাকে বলতেছি আমরা আফটার বার্থ ট্রান্সমিশন, হ্যাঁ। এখন এই সেক্সুয়াল ট্রান্সমিশনের মধ্যে যারা হচ্ছে হোমোসেক্সুয়াল, তাদের হচ্ছে আবার এইচআইভি হওয়ার চান্স অনেক বেশি। কারণ হচ্ছে এইচআইভি এর একটা টেন্ডেন্সি থাকে, যেটা হচ্ছে অ্যানাল মিউকোসাতে এটা ভালো মাল্টিপ্লাই করতে পারে। এই জন্য যারা হচ্ছে হোমোসেক্সুয়াল তাদের মধ্যে এইচআইভি সেক্সুয়াল যে ট্রান্সমিশন, তাদের হচ্ছে এই চান্সটা অনেক বেশি। ঠিক আছে, তাহলে মোড অফ ট্রান্সমিশন থেকে আমরা এই তিনটা জানি: সেক্সুয়াল ট্রান্সমিশন, প্যারেন্টাল ট্রান্সমিশন, আর হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। এখন হচ্ছে এইচআইভি এর যে লাইফ সাইকেলটা সেটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। এটা কখনো পরীক্ষায় ধরে না, কিন্তু জাস্ট আমরা বোঝার জন্য একটু জানবো, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে, এইচআইভি ভাইরাসের এখানে দেখো যে জিপি 120, এইচআইভি ভাইরাসের সার্ফেসে কি থাকে, জিপি 120 রিসেপ্টর। আর এইচআইভি কাকে ইনফেক্টেড করে? হেল্পার টি সেলকে। পরীক্ষায় জিজ্ঞেস করবে এইচআইভি কোন সেলকে অ্যাটাক করে, হেল্পার টি সেলকে অ্যাটাক করে, হ্যাঁ। হেল্পার টি সেলের সার্ফেসে কি থাকে, CD4 রিসেপ্টর থাকে। তো জিপি 120 যখন CD4 এর সাথে বাইন্ড করে, তখন এরপরে হচ্ছে জিপি 41 কি করে, ফিউশন করে দেয়। কি হচ্ছে, ফিউশন হচ্ছে, হ্যাঁ, জিপি 41 ফিউশন। ফিউশন হয়ে যাওয়ার পরে এই ভাইরাসের এনভেলপটা থেকে যায়, ভিতরে যে জিনোমিক যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ভিতরে ঢুকে যায়। তাহলে ভাইরাসের যে ডাবল আরএনএ ছিল সেটা আমার হোস্ট সেলের ভিতরে ঢুকে গেল। এখন ভাইরাসের যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম সেটা কি করবে, ভাইরাসের যে আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট করে দিবে, এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়ে গেল। এরপরে হচ্ছে ইন্টিগ্রেজ যে এনজাইম, আরেকটা এনজাইম সে কি করবে, ভাইরাসের যে ডিএনএটা, আর এটা হচ্ছে আমাদের হোস্টের নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ডিএনএর সাথে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভাইরাসের ডিএনএ হোস্টের ডিএনএ এর সাথে যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে যাওয়ার পরে এই ভাইরাসের ডিএনএ থেকে আবার আরএনএ তৈরি হবে, হ্যাঁ। আমাদের আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে কি, অনেক বেশি বেশি আরএনএ তৈরি করা। সেই আরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করব, এবং কিছু আরএনএ হচ্ছে আমাদের ভাইরাসের যে জিনোমিক আরএনএ সেটা হিসেবে কাজ করবে। এবং এই প্রোটিন দিয়ে আমরা ক্যাপসিড তৈরি করব, এবং যে ভাইরাসের যে জিনোমিক আরএনএ এই দুইটা মিলে অ্যাসেম্বলি হবে, অ্যাসেম্বলি হওয়ার পরে নতুন ভাইরাস তৈরি হবে। ঠিক আছে, তাহলে ডিএনএ যে ইন্টিগ্রেশন হলো, এরপরে আবার আমি ভাইরাল আরএনএ তৈরি করলাম। ঠিক আছে, এরপরে কিছু আরএনএ চলে যাবে, কিছু আরএনএ হচ্ছে কাজ করবে হচ্ছে জিনোমিক আরএনএ হিসেবে, যেটা হচ্ছে ভাইরাসের ক্যাপসিডের ভিতরে থাকবে। আর কিছু আরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় ক্যাপসিড তৈরি করার জন্য তারা প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, এই প্রোটিন গুলো থেকে পরবর্তীতে ক্যাপসিড তৈরি হবে। এবং এই পাশে যে কিছু জিনোমিক কিছু আরএনএ ছিল যেগুলো থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয় না, সেই আরএনএ গুলো প্রোটিন ক্যাপসিড মিলে অ্যাসেম্বলি হওয়ার মাধ্যমে নতুন একটা ভাইরাস তৈরি করবে, এবং এরা সেল থেকে সেল করে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ভাইরাসের লাইফ সাইকেল থেকে আমরা এতটুকু জানবো। এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে একটু জিজ্ঞেস করবো যে হেল্পার টি সেলকে ইনফেক্টেড করে এটা জানতে হবে, এনজাইম জানতে হবে, এবং জিপি 120 জিপি 41 সম্পর্কে জানতে হবে। এটুকু জানলেই হবে। আচ্ছা, এখন আসলে হাউ অপরচুনিস্টিক ইনফেকশন অফার্স ইন এইচআইভি। এইচআইভিতে আমরা জানি যে অপরচুনিস্টিক ইনফেকশন হয়, কারণ কি হচ্ছে, আমাদের ইমিউনিটি কমে যায়। ঠিক আছে, তাহলে কেন এখানে অপরচুনিস্টিক ইনফেকশন হচ্ছে? কারণ এইচআইভি কি করতেছে, হেল্পার টি সেলকে ডিস্ট্রয় করে দেয়, হ্যাঁ। আর আমরা কি জানি, হেল্পার টি সেল হচ্ছে
একটা সেন্ট্রাল ইউনিট হিসেবে কাজ করে। আর যে হিউমারাল ইমিউনিটি আর সেল মিডিয়েটেড ইমিউনিটি, এই দুইটার জন্য হেলপার টি সেল হচ্ছে একটা সেন্টার হিসেবে কাজ করে। হ্যাঁ, এখন যদি সেন্টারে যদি ডিফেক্ট থাকে, তাহলে আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটিও কমে যাবে, হিউমারাল ইমিউনিটিও কমে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে এখানে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা বেশি কমে যায়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে দুই ধরনের ইমিউনিটি কমে যাচ্ছে, যার ফলে আমাদের ইমিউনিটি কমে যাওয়ার কারণে অপরচুনিস্টিক ইনফেকশন রিজন গুলো সেগুলো আমাদের বডিকে অ্যাটাক করতেছে। তাহলে আমাদের অপরচুনিস্টিক ইনফেকশন অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো অপরচুনিস্টিক ইনফেকশন হচ্ছে কখন হবে এই এইচসে? এটা হচ্ছে যদি হেল্পার টি সেল এই সাইডে কি করবে, হেল্পার টি সেলকে ডিস্ট্রয় করতেছে। তো এই সাইডে যখন হেল্পার টি সেলকে ডিস্ট্রয় করে ফেলবে, এবং হেল্পার টি সেলের কাউন্ট যখন 200 সেল পার মাইক্রোলিটার, অর্থাৎ পার মাইক্রোলিটারে যদি 200 এর কম যদি হেল্পার টি সেল থাকে, তখন হচ্ছে আমাদের অপরচুনিস্টিক ইনফেকশন গুলো হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভালো। এরপর আসছে হচ্ছে আমরা হাউ ডাজ এইচআইভি ইভেড ইমিউন সিস্টেম। তো আমরা দেখলাম যে এইচআইভি হচ্ছে এবং আমাদের ইমিউনিটি কমে যাচ্ছে, কিন্তু আমাদের ইমিউনিটি এই এইচআইভি ভাইরাসকে রেস্ট্রয় করতে পারতেছে না। কেন এইচআইভি ভাইরাস আমাদের immunity? তাহলে আমাদের তিনটা পয়েন্ট এখানে জানতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা দেখলাম যে এইচআইভি যে ভাইরাল ডিএনএটা, সেটা হচ্ছে আমাদের হোস্ট সেল ডিএনএর সাথে এটা কি হয়ে যায়, ইন্টিগ্রেশন হয়ে যায়। ফলে আমাদের ইমিউন সিস্টেম ভাইরাল ডিএনএটাকে আলাদাভাবে আর আইডেন্টিফাই করতে পারে না, কারণ এটা আমাদের হোস্ট সেল ডিএনএর সাথে এটা যুক্ত হয়ে গেছে। দুই নম্বর হচ্ছে এখানে যে এন্ডো জিন গুলো থাকে, সেখানে হাই রেট অফ মিউটেশন থাকে, ঠিক আছে। অর্থাৎ এন্ডোতে যে জিন গুলো থাকে সেখানে হচ্ছে অনেক বেশি বেশি মিউটেশন হয়, ফলে হচ্ছে অ্যান্টিজেনিসিটি চেঞ্জ হয়ে যায়, ফলে আমাদের ইমিউন সিস্টেম এটাকে ডিস্ট্রয় করতে পারে না। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে ট্যাগ এবং যে নেট প্রোটিন থাকে সেটা হচ্ছে কি করে, যে এমএসসি কমপ্লেক্স, ক্লাস 1 এমএসসি কমপ্লেক্সে ডাউন রেগুলেট করে দেয়। আমরা জানি যে সাইটোটক্সিক টি সেল হচ্ছে এই ধরনের সেল গুলাকে, ভাইরাস ইনফেক্টেড সেল গুলাকে ডিস্ট্রয় করে যে সকল সেল ক্লাস 1 এমএসসি কমপ্লেক্সে প্রেজেন্টেড হয়। হ্যাঁ, এখন যদি ক্লাস 1 এমএসসি কমপ্লেক্সে যদি ডাউন রেগুলেশন হয়ে যায়, তাহলে সাইটোটক্সিক টি সেল তো এইচআইভি ইনফেক্টেড সেল গুলাকে ডিস্ট্রয় করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের এইচআইভি ইমিউন সিস্টেমকে হচ্ছে ইফেক্ট করে যায়। হ্যাঁ, তাহলে এই তিনটা পয়েন্ট হচ্ছে আমরা মনে রাখবো। আচ্ছা, এখন হচ্ছে যে কি কি অপরচুনিস্টিক ইনফেকশন হয় আমাদের যখন এইচ হয়, কি কি অপরচুনিস্টিক ইনফেকশন হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল থেকে প্রথম দুইটা মনে রাখতেই হবে, একটু ভুলা যাবে না। সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম এরিয়াম ইন্টারসেলুলারি, আর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর সেলেস্টেরিয়া মনোসাইটোজেন ইনফেকশন হতে পারে। ভাইরাসের মধ্যে কোন কোন ভাইরাস ইনফেকশন হয়? সাইটোমেগালো ভাইরাস, হার্পিস সিম্পলেক্স ভাইরাস, ভ্যারিসিলা জোস্টার, হেপাটাইটিস বি, সি। ফাঙ্গালের মধ্যে হচ্ছে ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস, আর হচ্ছে হিস্টোপ্লাজমা। প্যারাসাইটের মধ্যে হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি, ক্রিপ্টোস্পোরিডিয়াম, আর হচ্ছে স্ট্রোমবুলার স্পোরোজোয়া। ঠিক আছে, তাহলে অপরচুনিস্টিক ইনফেকশন গুলো আমাদের ভাইরাল ইনফেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ধ্যান ধরবেই। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে অপরচুনিস্টিক ইনফেকশন কি কি হচ্ছে আমাদের মনে রাখতে হবে নামগুলো। এখন হচ্ছে আমরা এইচআইভি ডায়াগনোসিস কিভাবে করি। এইচআইভি ডায়াগনোসিস করার জন্য হচ্ছে আমাদের আহ প্রথমত আমরা এখানে স্ক্রিনিং একটা প্রসিডিউর আছে, এভাবে জিজ্ঞেস করে যে স্ক্রিনিং প্রসিডিউরের নাম কি। তাহলে স্ক্রিনিং প্রসিডিউরের নাম হচ্ছে এলাইজা। এলাইজা হচ্ছে স্ক্রিনিং মেথড। আর কনফার্মেটরি মেথড কি কি আছে? ওয়েস্টার্ন ব্লট এবং পিসিআর। পিসিআর হচ্ছে সব ধরনের ভাইরাসের জন্য কনফার্মেটরি টেস্ট। তাহলে এইখানেও একইভাবে পিসিআর দিয়ে আমরা কনফার্মেশন করতে পারি, এবং ওয়েস্টার্ন ব্লট হচ্ছে একটা কনফার্মেটরি টেস্ট। হ্যাঁ, এছাড়াও আমরা শুরুতে যেটা বললাম যে P24 থেকে ক্যাপসিড অ্যান্টিজেন। তাহলে এটাকে যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা বুঝবো যে আমরা হচ্ছে এইচআইভি ভাইরাসে ইনফেক্টেড হচ্ছে। এছাড়া হচ্ছে আমরা ভাইরাস থেকে কালচার করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে স্ক্রিনিং প্রসিডিউর হচ্ছে এলাইজা, এবং হচ্ছে এখানে আমরা কি করি যে অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি, অ্যান্টিজেন ডিটেকশন করা হয়। হ্যাঁ, এবং ওয়েস্টার্ন ব্লট হচ্ছে আমাদের কনফার্মেটরি, এবং পিসিআর হচ্ছে কনফার্মেটরি। ঠিক আছে, আর এখানে আমরা কোন অ্যান্টিজেনকে ডিটেকশন করি? P24 অ্যান্টিজেনকে আমরা ডিটেকশন করি। ঠিক আছে, এখন হচ্ছে যে এইচআইভিতে আমরা কি কি ট্রিটমেন্ট দেবো। এইচআইভি হচ্ছে আমরা ট্রিটমেন্ট দেবো, হার্ট থেরাপি দিই। হার্ট থেরাপি এখানে হচ্ছে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। হচ্ছে তোমরা ফার্মাকোলজিতে আরো ডিটেলসে পড়বে, এখানে হচ্ছে আমাদের শুধু নামটা জানলেই হবে এবং কয়েকটা ড্রাগের নাম জানলেই হচ্ছে। তাহলে এইচআইভি ট্রিটমেন্ট হচ্ছে কি হার্ট থেরাপি, যেটা হচ্ছে জিরোভুদিন, স্টাভুদিন, ল্যানিভুদিন এবং ডিরানোক্সিন, এই কয়েকটা ড্রাগের নাম আমাদের জানতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে উইন্ডো পিরিয়ড এই করবে। আমরা যখন এক্সারসাইজটা দেখছিলাম, আমরা যেমন দেখছিলাম দিয়ে ক্ষেত্রে উইন্ডো পিরিয়ড যেমন দেখছিলাম, এই সাইজের ক্ষেত্রে একটা উইন্ডো পিরিয়ড থাকে। তো সেই উইন্ডো পিরিয়ডটা কেমন? উইন্ডো পিরিয়ড হচ্ছে this is the time period between infection and appearance of serum antibody। অর্থাৎ ইনফেকশনটা বডিতে ঢুকলো এবং অ্যান্টিবডি অ্যাপিয়ার করার যে আগের যে পিরিয়ডটা, আগের যে সময়কালটা, সেই যে পিরিয়ডটা, সেটা বলতেছে আমরা উইন্ডো পিরিয়ড বলতেছি। মানে ইনফেকশন
প্রথম ইসিজি ডায়াগনোসিস করতে পারবো, সেটা হচ্ছে P24 অ্যান্টিজেন। হ্যাঁ, অ্যান্টিবডি এখনো প্রডিউস হয় নাই, কিন্তু ভাইরাসের অ্যান্টিজেন তো আমাদের ব্লাডে আছে, তাই না? তাহলে আমরা P24 অ্যান্টিজেন ডিটেকশনের মাধ্যমে এটা ডায়াগনোসিস করতে পারি, এবং আমরা যদি পিসিআর করতে পারি তাহলে আমরা কনফার্ম হয়ে যাবো যে আমাদের এইচআইভি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের এইচআইভি থেকে আমরা এতটুকু করলে হয়ে যাবে। আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে ডেঙ্গু ভাইরাস। ঠিক আছে? তো এটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদের বর্তমানে তো ডেঙ্গু ভাইরাসের প্রকোপ অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে ডেঙ্গু ভাইরাস সম্পর্কে আমাদের কি জানতে হবে? তাহলে প্রথমে জানবো আমরা ডেঙ্গু ভাইরাসের প্রপার্টিসটা কেন। তো আমরা জানি যে ডেঙ্গু ভাইরাস হচ্ছে এক ধরনের ফ্লাভি ভাইরাস, এবং এই ভাইরাসটা হচ্ছে এনভেলপ ভাইরাস। তাহলে আমরা আজকে যে ভাইরাস গুলো করলাম সবগুলো ভাইরাস হচ্ছে কি এনভেলপ ভাইরাস। ঠিক আছে? এবং এনভেলপ ভাইরাস যারা হচ্ছে আহ থাকে তাদেরকে, আচ্ছা, ফ্লাভি ভাইরাস, এবং এটা দেখলাম আমরা, এটা হচ্ছে কি এনভেলপ ভাইরাস। হ্যাঁ, আচ্ছা, এবং এনভেলপ ভাইরাস গুলো হচ্ছে ইকোরাল রূপে এটা ট্রান্সমিশন হতে পারে না। হ্যাঁ, এবং কারণ কি, এটা হচ্ছে যখন আমরা হ্যান্ড ওয়াশ ইউজ করি তখন এই এনভেলপ হচ্ছে ডিস্ট্রয় হয়ে যায়। ফলে হচ্ছে এটা ইকোরাল রূপে হচ্ছে ট্রান্সমিশনটা আমরা কমে যাবে কিভাবে, যদি আমরা হ্যান্ড ওয়াশ ইউজ করি। হ্যাঁ, এনভেলপ তৈরি হচ্ছে কি দিয়ে, লিপোপ্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। তো ক্ষার কি করে এই লিপিডটাকে হচ্ছে ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানলাম যে ফ্লাভি ভাইরাস সম্পর্কে, আমরা জানলাম যে এটা হচ্ছে ডেঙ্গু হচ্ছে ফ্লাভি ভাইরাস, এবং এটা কি, এটা হচ্ছে এনভেলপ ভাইরাস। আর এখানে হচ্ছে কি থাকে যে আরএনএ ভাইরাস অফ পজিটিভ পোলারিটি। হ্যাঁ, এটা হচ্ছে আরএনএ ভাইরাস, কিন্তু এটা পোলারিটিটা কেমন, পজিটিভ পোলারিটি। এখানে হচ্ছে এমআরএনএটা ডাইরেক্টলি, এখানে যে আরএনএ থাকবে সেটা ডাইরেক্টলি এমআরএনএ হিসেবে অ্যাক্ট করবে, করে ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করতে পারবে। এবং ডেঙ্গু ভাইরাসের কয়টা সেরোটাইপ আছে ভেবে জিজ্ঞেস করবে, ডেঙ্গু ভাইরাসের 4টা সেরোটাইপ আছে। ঠিক আছে? এবং এটা রেপ্লিকেশন হবে কোথায়, সাইটোপ্লাজমে রেপ্লিকেশন হবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের রেপ্লিকেশন হচ্ছে কোথায়, নিউক্লিয়াসে। আর ডেঙ্গু ভাইরাসের রেপ্লিকেশন কোথায় হচ্ছে, সাইটোপ্লাজমে। এখন আসো, ডেঙ্গু ভাইরাসের যে 4টা সেরোটাইপ তাদেরকে আমরা কি বলি, ডেন ওয়ান, ডেন টু, ডেন থ্রি আর ডেন ফোর। এর মধ্যে হচ্ছে কোনটা সব থেকে বেশি ভিরুলেন্ট, সেটা হচ্ছে ডেন থ্রি। এই ভাইরাস হচ্ছে মোস্ট ভিরুলেন্ট ভাইরাস। এরপরে আসে আমরা ডেঙ্গু ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ডটা কত, 2 থেকে 7 দিন। আমরা আগে যে যতগুলো ভাইরাস পড়ে আসছি এগুলার ইনকিউবেশন পিরিয়ড আমাদের লাগবে না, ভাইরাসে ধরে না। কিন্তু ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে, বা ডেঙ্গু ভাইরাস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 7 দিন। এবং মোড অফ ট্রান্সমিশনটা কেমন, এটার মোড অফ ট্রান্সমিশন হচ্ছে কি, যে বাই দ্য বাইট অফ ফিমেল এডিস এজিপ্টি মসকিটো। ঠিক আছে? তাহলে ফিমেল এডিস এজিপ্টি মসকিটো দিয়ে হচ্ছে তার মোড অফ ট্রান্সমিশন হবে। হ্যাঁ, এরপর হচ্ছে তখন কোশ্চেন করবে যদি ফিমেল এডিস এজিপ্টি মসকিটো দিয়ে আর কোন কোন ডিজিজ হতে পারে। হ্যাঁ, তাহলে একটা বললাম আমরা ডেঙ্গু, এরপর হচ্ছে ইয়েলো ফিভার হতে পারে, চিকেনগুনিয়া হতে পারে, জিকা ফিভার হতে পারে, জিকা ভাইরাস হতে পারে। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে আমাদের এজিপ্টি মসকিটো দিয়ে যখন বাইট হয় তখন এই ডিজিজগুলো হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো আরেকটা কোশ্চেন ভারতে জিজ্ঞেস করে যে এই যে এজিপ্টি মসকিটো সেটা হচ্ছে ব্রিড করে কোথায়, সেটা একটা ডিম পাড়ে কোথায়, সেটা হচ্ছে ক্লিন স্ট্যাগন্যান্ট ওয়াটার, এই কথাটা বলতে হবে। হ্যাঁ, তাহলে এই মশাটা হচ্ছে যে ভদ্র মশা, এটা হচ্ছে ক্লিন ওয়াটারে ডিম পারবে, এবং স্ট্যাগন্যান্ট যেখানে হচ্ছে বদ্ধ পানি। ঠিক আছে? এখানে পানির কোনো প্রবাহ থাকবে না, বদ্ধ পানি, যে ক্যানের ভিতরে পানি জমতেছে বা যে কোনো ধরনের বদ্ধ জায়গায় যদি পানি জমে থাকে তাহলে এই মশাটা সেখানে ডিম পারতে হয়। এখন হচ্ছে যে ডেঙ্গু ভাইরাসের ইনফেকশন হলে কি কি আমাদের আউটকাম হতে পারে। তো দেখা যাবে যে ডেঙ্গু ভাইরাস হলে কি সবার কি ক্রিটিক্যাল অবস্থা হয়ে যাবে? না, বেশিরভাগ পেশেন্ট থাকে হচ্ছে অ্যাসিম্পটোমেটিক অবস্থা থাকে। হ্যাঁ, তারা জানতেই পারেন যে তাদের ডেঙ্গু হয়েছিল। তো আর কিছু কিছু পেশেন্ট থেকে সিমটোমেটিক হতে পারে, তাদের সিমটম ডেভেলপ করে। তো সিমটমের ভিত্তিতে হচ্ছে আমরা ডেঙ্গুকে 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, যেখানে হচ্ছে ডেঙ্গু ফিভার যে ক্লাসিক্যাল সাইন সিমটম থাকে সেগুলো হচ্ছে ডেভেলপ করবে। আরেকটা হচ্ছে ডেঙ্গু হিমোরেজিক ফিভার, এখানে হচ্ছে ডেঙ্গু ভাইরাসের ক্লাসিক্যাল সাইন সিমটম থাকবে, সাথে হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি থাকবে। এবং ডেঙ্গু শক সিনড্রোম, যদি অনেক বেশি ব্লিডিং হয়ে যায় সেখান থেকে পেশেন্ট শকে চলে গেলে সেটাকে বলবো আমরা ডেঙ্গু শক সিনড্রোম। এখন আছি আমরা যে ডেঙ্গু ভাইরাসের যে ক্লাসিক্যাল সাইন সিমটম সেগুলো আছে, এগুলো তোমরা অলরেডি জানো। যেখানে কি হবে, ফিভার থাকবে, হাই ফিভার থাকবে, প্রায় হাই ফিভার বলতে আমরা কতটুকু বুঝি, 104 ডিগ্রি এর কাছাকাছি। হ্যাঁ, 104 ডিগ্রি অর মোর, এরকম হলে সেটাকে বলি আমরা হাই ফিভার। তারপর হচ্ছে এখানে ভমিটিং থাকবে, নউসিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো থাকে। সিভিয়ার হেডেক থাকে, রেট্রো অরবিটাল পেইন থাকে। হ্যাঁ, চোখের পিছনে ব্যথা হবে, রেট্রো অরবিটাল পেইন। এবং আমাদের বডিতে র্যাশ থাকে। হ্যাঁ, র্যাশ তৈরি হয়। এবং আমাদের কি হয়, যে মাসল পেইন থাকে, জয়েন্ট পেইন থাকে। এগুলো আমরা অলরেডি জানি যে ডেঙ্গু ভাইরাসের কি কি সাইন সিম্পটম থাকে। তাহলে কি হচ্ছে, ফিভার থাকছে, হাই গ্রেড ফিভার, হেডেক, ভমিটিং, ডায়রিয়া এগুলো থাকে। তারপর হচ্ছে জয়েন্ট পেইন থাকে, রেট্রো অরবিটাল পেইন থাকে, এবং স্কিন র্যাশ থাকে।
এখন আসলে যে তখন তুমি যখন বলবা যে ডেঙ্গুতে স্কিন র্যাশের কথা যখন বলবা, তখন তোমাকে কোশ্চেন করবে যে আর কোন কোন ডিজিজে আমরা র্যাশ পাই। তাহলে আমাদের আনসার হবে কি, চিকেন পক্স, মিজলস, ডেঙ্গু, রুবেলা, চিকুনগুনিয়া ভাইরাস। এই যে ডিজিজগুলা, চিকেন পক্স এ হচ্ছে র্যাশ হয় সেটা তো আমরা জানি। মিজলস হচ্ছে, আমরা আজকে পড়লাম যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হয়, সেটা হচ্ছে কানের পিছন থেকে প্রথমে শুরু হয়। এবং ডেঙ্গু থেকে র্যাশ হচ্ছে, আর রুবেলা ভাইরাস আর হচ্ছে চিকুনগুনিয়া ফিভার, এগুলো হচ্ছে আমাদের পরীক্ষা র্যাশ করবে। এখন আসলে যে ডেঙ্গু ভাইরাসের যে প্যাথোজেনেসিসটা, প্যাথোজেনেসিস অফ ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এটা হচ্ছে আমাদের জানতে হবে। ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারের প্যাথোজেনেসিসটা আমাদের ধরে না। এটা হচ্ছে এটা কেমন, এটা হচ্ছে যখন ভাইরাসটা পরীক্ষা ঢুকলো এবং তার যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডি রিয়াকশনের কারণে আমাদের ক্লাসিক্যাল সাইন সিম্পটম গুলো ডেভেলপ করতেছে। আচ্ছা, ডেঙ্গু হেমোরেজিক ফিভার কখন হবে? আচ্ছা, এটা প্যাথোজেনেসিসটা আমাদের ইম্পর্টেন্ট রিটেন এবং ভাইবা দুইটার জন্য। তাহলে এটা প্যাথোজেনেসিস কিভাবে হচ্ছে, ধরো তুমি প্রথমে হচ্ছে ডেঙ্গু ভাইরাসের যে চারটা সেরোটাইপ আছে সেটার একটা দিয়ে ইনফেক্টেড হয়ে যায়, ধরে নিলাম ডেন ওয়ান দিয়ে হচ্ছে তুমি ইনফেক্টেড হয়েছে। তাহলে তোমার পরীক্ষা কি হবে, ডেন ওয়ান এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি তুমি কখনো ডেন টু ভাইরাস দিয়ে যদি ইনফেক্টেড হও, হ্যাঁ, তাহলে কি হবে, আমার ডেন ওয়ান দিয়ে যখন আমি আগের বার ইনফেক্টেড হয়েছিলাম, তার যে অ্যান্টিবডি গুলা, সেই অ্যান্টিবডি গুলা কি ডেন্টিউর এগেনস্টে কাজ করতে পারবে? এরা হচ্ছে পারবে না। হ্যাঁ, তাহলে তখন এই অ্যান্টিবডি গুলোকে বলা হচ্ছে নন নিউট্রালাইজিং অ্যান্টিবডি। এই নন নিউট্রালাইজিং অ্যান্টিবডি গুলা এই টু ভাইরাস যে যেগুলো ইনফেক্টেড হলাম, এই ভাইরাস থেকে নিউট্রালাইজ করতে পারলো না। ঠিক আছে, এটাকে ডিসক্রাইব করতে পারলো না। তাহলে এটা উল্টা আরো কি করতেছে, এখানে ক্রস রিঅ্যাক্ট করছে, এখানে হচ্ছে ক্রস রিঅ্যাক্ট করছে। ঠিক আছে, তাহলে প্রথমে যখন আমি ফার্স্ট টাইম ইনফেক্টেড হলাম ডেন ওয়ান দিয়ে, তখন আমার বলছে অ্যান্টিবডি তৈরি হয়েছিল। ঠিক আছে, এই অ্যান্টিবডিটা পরবর্তীতে যদি আমি আবার অন্য একটা সেরোটাইপ দিয়ে ইনফেক্টেড হই, যেটা হচ্ছে ডেন টু দিয়ে ইনফেক্টেড হলাম, এখন আগের যে অ্যান্টিবডি ডেন ওয়ান এর এগেনস্টে তৈরি হয়েছিল, সেই অ্যান্টিবডিটা এখন আর এই ভাইরাসের এগেনস্টে কাজ করতেছে না। এটাকে বলা হচ্ছে নন নিউট্রালাইজিং অ্যান্টিবডি। এবং এই ভাইরাসকে যেটা এটাকে ডিস্ট্রয় করতে পারলো না, এটা উল্টা কি করতেছে, ক্রস রিঅ্যাক্ট করতেছে। ঠিক আছে, এবং এই ক্রস রিঅ্যাকশনের ফলে এখানে দুইটা হাইপোথেসিস হয়, খুবই ইম্পর্টেন্ট। কয়টা হাইপোথেসিস? দুইটা হাইপোথেসিস হচ্ছে। হাইপোথেসিস দুইটা কেমন, এটা হচ্ছে ভাবিতে বলতে হবে। একটা হচ্ছে, এই অ্যান্টিবডিটা তো নতুন সেরোটাইপকে ডিসক্রাইব করতে পারবো না, কিন্তু এটা হচ্ছে এটার সাথে বাইন্ড করে ইমিউন কমপ্লেক্স ফর্মেশন করে। কমপ্লেক্স ফর্মেশন করে এটা কি করে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে দেয়। ঠিক আছে, তাহলে হাইপোথিসিস নাম্বার ওয়ান হচ্ছে কি করবে, কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। হাইপোথিসিস নাম্বার টু হচ্ছে, এই ইমিউন কমপ্লেক্সটা কি করবে, বা ম্যাক্রোফেজের ভিতরে এই ভাইরাসটাকে হচ্ছে ঢুকাই দিবে। হ্যাঁ, তাহলে এটা কি করবে, ইনক্রিজ দ্য এন্ট্রি অফ ভাইরাস ইনটু মনোসাইট এন্ড ম্যাক্রোফেজ। বুঝা গেছে? তো ম্যাক্রোফেজের ভিতরে যখন এই ভাইরাস গুলো যখন ঢোকাই দিবে এই ইমিউন কমপ্লেক্সটা, তখন ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং বেশি বেশি সাইটোকাইন ইউজ করে। ঠিক আছে, তাহলে এই দুইটা হাইপোথিসিসের ফলে দুই ধরনের কাজ হয়। একটা হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, তাহলে যে সাইটোকাইন গুলো রিলিজ হবে, এবং আমরা জানি যে আমাদের কিছু কমপ্লিমেন্ট আছে যারা হচ্ছে অ্যানাফাইলাক্সিস হিসেবে কাজ করে, অ্যানাফাইলাক্সিস হিসেবে কাজ করে, যেমন 6, 3, 4, 5 এরা কি করে, ভাস্কুলার পারমিয়াবিলিটিটা বাড়ায়। তাহলে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে, প্লাজমা লিকেজ হবে, অর্থাৎ আমাদের ব্লাড ভেসেল থেকে প্লাজমা বের হয়ে আসবে। যখন একটু ব্লাড ভেসেল থেকে প্লাজমা লিকেজ হবে, তখন কি হয় যে বা আমাদের যে ভাস্কুলার কম্পার্টমেন্ট সেখানে ব্লাড ভলিউম কমে যায়, তাহলে হাইপোভলিউমিয়া ডেভেলপ করে, হাইপোভলিউমিয়া থেকে পেশেন্ট শকে চলে যায় এবং আলটিমেটলি ডেথ হয়ে যায়। আচ্ছা, আর অন্যদিকে কি হচ্ছে, এই যে কিছু সাইটোকাইন গুলো আসতেছে, সেই সাইটোকাইন গুলো কি করে, যে থ্রোম্বোসাইটোকিনিয়া করে। হ্যাঁ, প্লেটলেটকে হচ্ছে ডিস্ট্রয় করে ফেলে। হ্যাঁ, তো প্লেটলেট যখন ডিস্ট্রয় হয়ে যায় থ্রোম্বোসাইটোকিনিয়া হয়। তো যদি আমাদের বলতে প্লেটলেট কমে যায়, তখন কি হয়, ব্লিডিং টেন্ডেন্সি হয়। তখন দেখা যাচ্ছে বডিতে ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেড়ে যাওয়ার কারণে বডিতে যেখানে সেখানে ওই ব্লিডিংটাকে বন্ধ করার জন্য যে কোয়াগুলেশন ফ্যাক্টর, সেটা হচ্ছে যেখানে সেখানে ক্লট ফর্মেশন শুরু করে। সেটাকে বলতেছে আমরা ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। আমাদের পুরো বডিতে বিভিন্ন জায়গায় যেখানে সেখানে ছোট ছোট ক্লট ফর্মেশন হবে। হ্যাঁ, তাহলে এই ক্লট ফর্মেশন করতেছে কিসের জন্য, যে থ্রোম্বোসাইটোপিনিয়া হয়েছিল, যে আমরা জানি যে ডেঙ্গুতে প্লেটলেট কমে যায়, সেই প্লেটলেট কমে যাওয়ার সঙ্গে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে গেছে, সেটাকে কম্পেনসেট করার জন্য কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ক্লট ফর্মেশন করতেছে। ঠিক আছে, তো এই কোয়াগুলেশন ফর্মেশনটাকে কম্পেনসেট করতে গিয়ে যখন ডিআইসি ডেভেলপ করে, তখন আমাদের বডিতে পুরা যে যত ক্লটিং ফ্যাক্টর আছে সবগুলো হচ্ছে ইউজ হয়ে যায়, বডিতে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। তখন হচ্ছে আমাদের কি হয়, ফার্দার হেমোরেজ হয়, এক্সেসিভ হেমোরেজ হয়। এখন আমাদের বডিতে প্লেটলেটও নাই, ক্লটিং ফ্যাক্টর নেই। তাহলে আমাদের এখন কি হচ্ছে, এক্সেসিভ হেমোরেজ হচ্ছে। এভাবে তাহলে আমাদের ব্লাড ভলিউম কমে গেল, এবং এক্সেসিভ হেমোরেজের ফলে এখানেও ব্লাড ভলিউম কমে যাচ্ছে, আলটিমেটলি পেশেন্ট শকে চলে যাচ্ছে এবং ডেথ হয়ে যাচ্ছে। তাহলে ডেঙ্গু ভাইরাসের যে হেমোরেজিক ফিভারের প্যাথোজেনেসিসটা আমাদের জানতে হবে। এখন আসলে ডেঙ্গুর যে ল্যাব ডায়াগনোসিস, সেই ল্যাব ডায়াগনোসিস হচ্ছে, আমরা জানি কি, আমরা এটা জানি সবাই যে আমরা কি করি, NH1 অ্যান্টিজেন।
তো এনএস ওয়ান এর হচ্ছে ফুল ফর্মটা জানতে চাই। এটা হচ্ছে কি নন স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্টিজেন ওয়ান, হচ্ছে কি নন স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্টিজেন ওয়ান। এবং এছাড়াও আমরা এখানে অ্যান্টিবডি ডিটেকশন করি, কিভাবে আইজিএম ডিটেকশন করতে পারি এবং আইজিজি ডিটেকশন করতে পারি। হ্যাঁ, তাহলে এনএস1 অ্যান্টিজেন যেটা, সেটা হচ্ছে আমরা প্রথম 3 দিনের মধ্যে এটা আমরা পজিটিভ পাই। 3 দিন যখন পার হয়ে যায় তখন হচ্ছে এই ভাইরাসটা আমাদের ব্লাড থেকে চলে যায়, তখন এই অ্যান্টিজেনটা আমরা ব্লাডে পাই না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এনএস1 অ্যান্টিজেন আমরা পজিটিভ পাবো কখন? প্রথম 3 দিনের মধ্যে এনএস1 অ্যান্টিজেন পজিটিভ পাবো। এরপরে হচ্ছে আমাদের প্রায় 5 দিন থেকে আমাদের অ্যান্টিবডি অ্যাপিয়ার করা শুরু করে, তখন হচ্ছে আমরা আইজিএমটা পজিটিভ পাই। বুঝা গেছে? তাহলে এনএস1 অ্যান্টিজেন যদি আমরা 3 দিন পরে করি তাহলে এটা পজিটিভ নাও আসতে পারে। আচ্ছা, এখন হচ্ছে ডেঙ্গু ভাইরাস আইসোলেশন, সেটা হচ্ছে আমরা কি করবো? সেল কালচার করতে পারি, সবগুলা ভাইরাস কালচার করতে পারি এবং এখানে নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করতে পারি কিসের মাধ্যমে? পিসিআর এর মাধ্যমে detection করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ল্যাব ডায়াগ্নোস্টিক। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা মেসেঞ্জার গ্রুপে আমাকে জানাতে পারো। আচ্ছা, আচ্ছা, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, ক্লাসটা তাহলে আমরা এখানে শেষ করবো। ভাই, আপনি কি আছেন?